অন্তুর বাবা মারা যাওয়ার আগে একটি উইল করে রেখে গিয়েছিলেন। সেই উইলে লেখা ছিল অন্তু যেন তার 21 বছর বয়স পূর্ণ হলে একবার অন্তত মায়াপুরের সেই আদি বাড়িতে যায় এবং লাইব্রেরির গোপন কুঠুরি থেকে একটি রূপোর বাক্স উদ্ধার করে। অন্তু যখন পালকিতে করে গ্রামে পৌঁছালো তখন গোধূলির আলো মিলিয়ে যাচ্ছে, কুয়াশায় ঢাকা শালবনের বুক ছিঁড়ে পালকি এগিয়ে চলছে। পালকি বাহকরা কেন যেন খুব দ্রুত পা চালাচ্ছে, তাদের চোখে মুখে একটা অজানা আতঙ্ক। এত তাড়াহুড়ো কিসের? অন্তু জিজ্ঞেস করলো। প্রধান বাহক কেশব হাঁপাতে হাঁপাতে বলল, ছোট বাবু, অন্ধকার হওয়ার আগেই কুঠুরির চৌকাঠে পা রাখা ভালো। এ তল্লাটের বাতাস রাতে বাড়ি হয়ে ওঠে। নীলকুঠি এক বিশাল অট্টালিকা, জরাজীর্ণ হলেও তার কারুকার্য আজও সাক্ষ্য দেয় যে একসময় এখানে লক্ষ্মীর বাস ছিল। অন্তু দোতলার একটি বড় ঘরে থাকার ব্যবস্থা করলো। পুরনো আসবাবপত্র আর যা লণ্ঠনের ধুলো পরিষ্কার করতে করতে রাত হয়ে গেল। রাত তখন গভীর, অন্তুর চোখে ঘুম নেই। হঠাৎ বাইরে থেকে এক মিষ্টি সুগন্ধ ভেসে এলো, কামিনী ফুলের গন্ধের মতো, কিন্তু তার চেয়ে তীব্র এবং মায়াবী। অন্তু জানালা দিয়ে বাইরে তাকালো। বাগানের মাঝখানে এক বিশাল দিঘি, নাম তার পদ্মপুকুর। সেই দিঘির ঘাটে সাদা পাথরের ওপর বসে আছে এক যুবতী। চাঁদের আলোয় তার রূপ যেমন উপচে পড়ছে। পরনে দবদবে সাদা রেশমি শাড়ি, খোলা চুল পিঠ চাপিয়ে কোমর পর্যন্ত নেমে গেছে। সে আনমনে জলে পা ডুবিয়ে বসে আছে। অন্তু নিজের চোখে বিশ্বাস করতে পারল না। এই নির্জন রাতে এই পরিত্যক্ত বাড়িতে এমন সুন্দরী কে হতে পারে? অন্তু দ্রুত নিচে নেমে এলো। বাগানে গিয়ে দেখলো যুবতীটি সেখানে নেই, কিন্তু ঘাটের সিঁড়িতে পড়ে আছে একটি ছোট সোনার নুপুর। অন্তু সেটা হাতে তুলল। নুপুরটা স্পর্শ করতেই তার শরীরে এক অদ্ভুত বৈদ্যুতিক তরঙ্গ শক খেলো। পরদিন দুপুরে অন্তু গ্রামের পুরনো নায়েব মশাই ববতারণ বাবুর কাছে গেল। কথার প্রসঙ্গে সে দিঘির ধারের সেই মেয়েটির কথা তুলল। বাবতারণ বাবুর মুখ শুকিয়ে চুন হয়ে গেল। তিনি ফিসফিস করে বললেন, অন্তু বাবা, ওই দিকে যেও না, ওটা মানুষের রূপ নয়, ওটা মায়া। নীলকুঠির সেই জমিদার বিজয়নারায়ণের মেয়ে ইন্দ্রাণী ছিল অপার্থিব সুন্দরী, কিন্তু তার মৃত্যু ছিল বড় করুণ। শোনা যায় আজও সে তার হারানো প্রেমের খোঁজ করে ফেরে। অন্তু এসবে বিশ্বাস করল না। সে ভাবল হয়তো গ্রামের কোনো মেয়ে গোপনে সেখানে এসেছিল। সে রাতে সে আবার জানালার ধারে অপেক্ষা করতে লাগলো। ঠিক 12টার সময় সেই সুগন্ধ আবার ফিরে এলো। অন্তু এবার সাবধানে বাগানে গেল। মেয়েটি এবার ঘাটে বসেছিল না, সে দাঁড়িয়েছিল এক বিশাল অশ্বত্থ গাছের নিচে। অন্তু সাহসী নিয়ে বলল, শুনুন। মেয়েটি ধীরে ধীরে মুখ ফেরালো। অন্তু স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তার চোখ দুটি টানা টানা, মনির রং হালকা নীল, ঠোঁটে এক রহস্যময় হাসি। সে মৃদুস্বরে বলল, তুমি এসেছো অন্তু, আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম। অন্তু অবাক হয়ে বলল, আপনি আমাকে চেনেন? চিনতাম, কিন্তু অনেক জন্ম আগে। আমার নাম মহিমা। মেয়েটি হাসলো। সেই হাসিতে কোনো ভয় নেই, বরং এক গভীর আকর্ষণ ছিল। পরের কয়েকদিন অন্তু এক ঘরের মধ্যে কাটালো। দিনের বেলা সে লাইব্রেরিতে বাবার বলা সেই রূপোর বাক্স খোঁজে, আর রাত হলেই মহিমার সাথে দেখা করতে যায়। মহিমা তাকে পুরনো দিনের গল্প শোনায়, সে গান গায়, আর সেই গানে অন্তু নিজেকে হারিয়ে ফেলে। কিন্তু একটা ব্যাপার, মহিমার শরীর থেকে কোনো ছায়া পড়ে না। এমনকি সে যখন কথা বলে তার নিঃশ্বাসের কোনো শব্দ শোনা যায় না। একদিন মহিমার হাত স্পর্শ করতে গিয়ে অন্তু দেখল তার হাতটা যেন বরফের মতো ঠান্ডা, হাড় কাঁপানো শীতল। একদিন লাইব্রেরির অন্ধকার কোণে অন্তু সেই গোপন কুঠুরিটা খুঁজে পেল। ধুলোমাখা দেয়াল সরিয়ে সে রূপোর বাক্সটা বের করলো। ভিতরে ছিল কিছু পুরনো চিঠি এবং একটাই হাতের আঁকা ফটোর ছবি। ছবিটা দেখার পর অন্তুর হাত থেকে বাক্সটা পড়ে গেল। ছবিতে সেই মেয়েটি বসে আছে, সে হুবহু মহিমা, কিন্তু ছবির নিচে লেখা রাজকুমারী ইন্দ্রাণী দেবী। অন্তুর মাথা ঘুরতে লাগলো। 1830 সালে যার মৃত্যু হয়েছে, সে 1890 সালে তার সামনে বসে গল্প করছে কিভাবে?
অন্তু চিঠিপত্রগুলো পড়তে শুরু করলো। সেখানে নীলকুঠির এক ভয়ঙ্কর ইতিহাসের বর্ণনা ছিল। ইন্দ্রাণী বা মহিমা ছিল জমিদার বিজয় নারায়ণের একমাত্র কন্যা। এক দরিদ্র বাউল শিল্পীর প্রেমে পড়েছিল সে। জমিদার তা সহ্য করতে পারেননি। তিনি সেই বাউলকে হত্যা করে দিঘির পাড়ে পুঁতে দেন এবং ইন্দ্রাণীকে ওই বটগাছে ফাঁসি দিয়ে ঝুলিয়ে দেন, যাতে লোকমুখে সেটা আত্মহত্যা বলে প্রচার পায়। মরার আগে ইন্দ্রাণী অভিশাপ দিয়েছিল, এই বংশের প্রতিটি পুরুষকে সে মায়ার জালে টানবে এবং তাদের জীবন কেড়ে নেবে যতক্ষণ না সে বাউলের কঙ্কাল মুক্তি পায়। অন্তুর বাবাও এ মায়ার টানে অসুস্থ হয়ে পড়ছিলেন এবং মায়াপুর ছেড়ে পালিয়েছিলেন, কিন্তু তিনি অন্তুকে পাঠিয়েছেন সেই অভিশাপ থেকে বংশকে মুক্ত করতে। সেদিন ছিল অমাবস্যা। অন্তু জানত আজই শেষ রাত। সে ডায়েরি থেকে জানতে পেরেছে যদি কেউ সেই বাউলের কঙ্কাল দিঘির পবিত্র জলে বিসর্জন দিতে পারে তবেই এই অতৃপ্ত আত্মা মুক্তি পাবে। রাতে যখন সে দিঘির পাড়ে গেল, দেখল মহিমা সেই মোহিনী রূপ বদলে গেছে। তার চোখ দিয়ে রক্ত ঝরছে, সাদা শাড়িটা ছেঁড়া আর মাটি মাখা। সে এক বিকট শব্দে চিৎকার করে উঠল, অন্তু, তুমিও শেষ হবে। তোমার রক্ত দিয়ে আমি আমার তৃষ্ণা মেটাবো। অন্তু ভয় পেল না, পিছুও হটল না। সে তুকতাক বা তন্ত্র জানত না, কিন্তু তার কাছে ছিল তার বাবার লিখে যাওয়া একটি মন্ত্র এবং সাহস। সে বট গাছের গোড়ায় খনন করতে শুরু করলো। মহিমা প্রেতাত্মা তাকে বারবার আক্রমণ করতে এলো, কিন্তু অন্তু হাতে থাকা সেই রূপোর বাক্সের উপর খোদাই করা পবিত্র চিহ্নের কারণে সে কাছে আসতে পারছিল না। মাটি খুঁড়তে খুঁড়তে অন্তু একসময় মানুষের হাড়ের অবশিষ্টাংশ খুঁজে পেল, সাথে সাথে একটি ভাঙ্গা একতারা। এটাই সেই বাউলের চিহ্ন। অন্তু সেগুলো দুই হাতে তুলে নিয়ে দৌড়ে দিঘির মাঝখানে ঝাঁপিয়ে পড়ল। মহিমা মুক্তি নাও বলে সে হাড়গুলো জলে ভাসিয়ে দিল। এক প্রচণ্ড আর্তনাদ পুরো নীলকুঠিকে কাঁপিয়ে তুলল। মনে হলো হাজার হাজার কাঁচ একসাথে ভেঙে পড়ছে। তারপর সব নিস্তব্ধ। পরদিন সকালে গ্রামের মানুষ দেখল দিঘির ঘাটে অন্তু অচৈতন্য অবস্থায় পড়ে আছে। অন্তু সুস্থ হওয়ার পর দেখল তার হাতের সেই সোনার নুপুরটা কালো ছাইয়ে পরিণত হয়েছে। সে বুঝতে পারল মহিমা বা ইন্দ্রাণী আসলে খারাপ ছিল না, সে ছিল পরিস্থিতির শিকার এক অতৃপ্ত আত্মা। তার রূপ ছিল এক মায়া। সে পুরুষকে আকর্ষণ করত শুধুমাত্র তার প্রতিশোধের নেশায়। 10টি বছর কেটে গেছে। অন্তু এখন কলকাতার প্রতিষ্ঠিত ব্যারিস্টার। মায়াপুরের সেই নীলকুঠিকে সে একটি স্কুলে রূপান্তরিত করছিল। যারা দেখাশোনা করত গ্রামের কিছু বিশ্বস্ত মানুষ। অন্তু ভেবেছিল সে মুক্তি পেয়েছে, কিন্তু ইতিহাস সহজে পিছু ছাড়ে না। 1899 সালের এক বর্ষণমুখর রাতে অন্তুর কলকাতার বাড়িতে একটি বেনামি চিঠি এলো। চিঠির খামটি খুলতেই সে চিরচেনা কামিনীর ফুলের গন্ধ গড়বড়ে গেল। অন্তুর বুকটা দক করে উঠল। চিঠিতে মাত্র একটি বাক্য লিখেছিল, বিসর্জন তো কেবল শরীরের হয়, অন্তু আত্মার তৃষ্ণা কি তাতে মেটে? আমি আসছি। চিঠির নিচে কোনো নাম ছিল না, ছিল কেবল একটি লাল রঙের আলপনা। অন্তু পরদিনই রওনা হলো। এবার সে একা নয়, সাথে নিল তার বন্ধু ডক্টর শৌনককে। সে বিলেত ফেরত মনস্তাত্ত্বিক। শৌনক এসব অলৌকিকতায় বিশ্বাস করে না। সে মনে করে এটা গণ হিস্টোরিয়া। মায়াপুরে পৌঁছানোর পর অন্তু দেখল গ্রামটা যেন মৃত্যুপুরী হয়ে গেছে। দিনের বেলাতেও কেউ ঘর থেকে বেরোচ্ছে না। নায়েব মশাই ভবতারণ বাবু এখন অতি বৃদ্ধ, প্রায় অন্ধ। তিনি অন্তুর হাত চেপে ধরে কেঁদে ফেললেন। বাবা, তুমি কেন ফিরলে? ও ফিরে এসেছে, এবার আরও শক্তিশালী। ও কেবল তোমাকে নয়, তোমার পুরো রক্তধারাকে শেষ করে দিতে চায়। অন্তু অবাক হয়ে জিজ্ঞেস করল, কিন্তু আমি তো সব নিয়ম মেনে বিসর্জন দিয়েছিলাম। ভবতারণ কাঁপতে কাঁপতে বললেন, তুমি তো কেবল ওই বাউল শিল্পীর হাড় বিসর্জন দিয়েছ, কিন্তু ইন্দ্রাণীর ডায়েরির সেই শেষ পৃষ্ঠাকে কি পড়েছিলে? এই নীলকুঠির ভিত্তিপ্রস্তরে তোমার পূর্বপুরুষরা এক ভয়ঙ্কর তান্ত্রিক ক্রিয়া করেছিল। সে রাতে অন্তু এবং সৌনিক নীলকুঠিরের মাটির নিচে এক গোপন মহাফেজখানা বা স্টোর রুম খুঁজে পেল। সেখানে ধুলো মাখা রাশি রাশি দলিলের মাঝখানে তারা একটি চামড়ার বাঁধানো পুরনো পুঁথি পেল। পুঁথি থেকে জানা গেল এক লোমহর্ষক সত্য, অন্তুর
প্রপিতামহ বিজয়নারায়ণ কেবল ইন্দ্রাণীকে হত্যাই করেননি, তিনি এক কাপালিকের সহায়তায় ইন্দ্রাণীর যৌবন এবং রূপকে আবদ্ধ করতে চেয়েছিলেন। তিনি চেয়েছিলেন এই রূপ যেন চিরকাল এই বাড়িতেই থাকে। সেই তান্ত্রিক ক্রিয়ার নাম ছিল মায়াবিনী বন্ধন। এই কারণেই ইন্দ্রাণী মরার পরও অত সুন্দরী, তার আত্মা এই মাটির সাথেই গেঁথে আছে। হঠাৎ উপরতলা থেকে বাড়ি নুপুরের শব্দ শোনা গেল, ঝম ঝম ঝম। সেটা সাধারণ নুপুর নয়, মনে হচ্ছে কেউ যেন নাচের মুদ্রায় সারা ঘর দপিয়ে বেড়াচ্ছে। সৌনিক তার রিভলভার বের করলো, কিন্তু অন্তু জানে ইস্পাতের গুলি এখানে কাজ করবে না। তারা যখন দোতলার বড় হলঘরে পৌঁছালো, তখন সেখানে শত শত মোমবাতি জ্বলছে, অথচ সেখানে কেউ নেই। হলঘরের মাঝখানে এক বিশাল আয়না বসানো হয়েছে, যা আগে ওখানে ছিল না। আয়নার ভেতর দিয়ে বেরিয়ে এলো এক মহিমা। 10 বছর আগে সে যতটা সুন্দরী ছিল, আজ সে আরো বেশি মোহিনী। তার গায়ের রং যেন কাঁচা সোনার মতো জ্বলছে। সে অন্তুর দিকে এগিয়ে এলো, তার কণ্ঠস্বরে এক অদ্ভুত জাদু। অন্তু, তুমি আমায় মুক্তি দিতে চেয়েছিলে, কিন্তু আমি যে মুক্তি চাই না, আমি চাই জীবন। তোমার শরীরের উষ্ণ রক্তই পারে আমাকে পাথর আর ছায়ার জগৎ থেকে চিরস্থায়ী মুক্তি দিতে। সৌনক চিৎকার করে বলল, অন্তু, ওর দিকে তাকিও না, এটা হিপনোটিজম। কিন্তু অন্তু সম্মোহিত হয়ে পড়ছে। মহিমা তার কাছে এসে দাঁড়ালো, তার শ্বাস অন্তুর ঘাড়ে লাগছে, যা এখন আর বরফ শীতল নয়, বরং তপ্ত আগুনের মতো। মহিমা তার লম্বা নখ দিয়ে অন্তুর হাতের কবজির মৃদু আঁচড় কাটল, এবং ফোঁটা রক্ত মাটিতে পড়তেই পুরো বাড়িটা কেঁপে উঠল। সৌনিক দেখলো অন্তুর চোখ দুটো সাদা হয়ে যাচ্ছে। সে দ্রুত তার ব্যাগের একটি প্রাচীন তামার মুদ্রা বের করলো, যা সে কলকাতার এক তান্ত্রিকের কাছ থেকে সংগ্রহ করছিল। সে জানতো না এটা কাজ করবে কি, কিন্তু তাকে চেষ্টা করতে হবে। যে মুদ্রাটি মহিমার দিকে ছুঁড়ে মারলো, মুদ্রাটি মহিমার গায়ে লাগার সাথে সাথে এক নীল আগুন জ্বলে উঠল। মহিমার সেই সুন্দরী রূপ মুহূর্তের জন্য বদলে গেল। এক পলকের জন্য অন্তু দেখলো এক কঙ্কাল চেহারা, যার মাথায় চুল পোকা কিলবিল করছে। অন্তুর সম্মোহন ভেঙে গেল। পালাও সৌনক, নিচে নামো, অন্তু চিৎকার করে উঠল। তারা যখন সিঁড়ি দিয়ে নিচে নামছে, দেখলো সিঁড়িগুলো যেন গলে যাচ্ছে, দেওয়াল থেকে রক্ত চুইয়ে পড়ছে। মহিমার অট্টহাসি পুরো প্রাসাদে প্রতিধ্বনিত হচ্ছে। অন্তু বুঝতে পারলো এই পুরো মায়া তৈরি হচ্ছে নীলকুঠির ভিত্তিপ্রস্তর বা ফাউন্ডেশন থেকে। সেখানে এমন কিছু ফোঁতা আছে যা এই পৈশাচিক শক্তিকে রসদ যোগাচ্ছে। তারা কুঠোর নিয়ে নিচতলায় মেঝের একটি নির্দিষ্ট কোণ খুঁড়তে শুরু করলো। সেখানে পুঁথিতে ইঙ্গিতে দেওয়া ছিল, রাত যখন 3টে, বাইরের কালবৈশাখী ঝড় শুরু হয়েছে, বজ্রপাতে আকাশ ফেটে যাচ্ছে। মাটির নিচে তারা একটি ছোট পাথরের কফিন খুঁজে পেল। কফিনটি খুলতেই দেখা গেল তার ভেতরে ইন্দ্রাণীর একটি মোমের পুতুল রাখা, আর সেই পুতুলের বুকে বিঁধে আছে একটি সোনার ছুরি। পুতুলের গলায় জড়ানো মানুষের আসল চুল। এটাই ছিল সেই বন্ধন। অন্তু চিৎকার করে বলল। সে যখন ছুরিটা বের করতে লাগলো, মহিমা সেখানে আবির্ভূত হলো। এবার সে আর সুন্দরী নয়, তার সারা শরীর থেকে পচা মাংসের গন্ধ বেরোচ্ছে। সে অন্তুর টুটি চেপে ধরল। যদি ওটা বের করো, এই নীলকুঠির ধ্বংস হয়ে যাবে, তুমিও মরবে। অন্তু কষ্টে হাসলো। আমি মরে গেলেও আমার বংশ এই অভিশাপ থেকে মুক্তি পাবে। সর্বশক্তি দিয়ে অন্তু সোনার ছুরিটা পুতুলের বুক থেকে উপড়ে ফেললো। মুহূর্তের মধ্যে এক বিকট শব্দ হলো, নীলকুঠির দেয়ালগুলো ফাটল ধরতে শুরু করলো। মহিমার আত্মা এক বুক ফাটা চিৎকার করে বাতাসের সাথে মিশে গেল। চারপাশ থেকে আগুন জ্বলে উঠল, প্রকৃতি নয়, এক অলৌকিক নীল আগুন। অন্তু এবার সৌনক কোনো ক্রমে ধ্বংসস্তূপ থেকে বেরিয়ে আসতে পারল। তারা যখন বাইরে ঘাসের ওপর শুয়ে হাঁপাচ্ছে, তখন দেখলো বিশাল নীলকুঠি তাসের ঘরের মতো ধসে পড়ছে। সেখানে আগুনের শিখায় মাঝখানে তার শেষবারের মতো ইন্দ্রাণীর ছায়া দেখতে পেল, কিন্তু এবার তার মুখে কোনো রাগ ছিল না। সে যেন শান্তিতে হাত নেড়ে বিদায় জানাচ্ছে। পরদিন সকালে মায়াপুরের মানুষ দেখলো নীলকুঠির জায়গায় কেবল এক স্তূপ ছাই আর ভাঙা পাথর পড়ে আছে। সেই দিঘির জল রাতারাতি শুকিয়ে গেছে। অন্তু তার কলকাতায় ফিরে গেল না, সে মায়াপুরেই থেকে গেল। তবে নীলকুঠির সে স্থান সে কোনো বাড়ি তৈরি করলো না, সেখানে একটা বিশাল কামিনী ফুলের বাগান তৈরি করলো। বলা হয়
আজও সেই বাগান। রাতে কোনো পুরুষ একা যায় না, তবে আগের মতো ভয়ঙ্কর কিছু ঘটে না। কেবল মাঝে মাঝে বাতাসের দোলায় নুপুরের একটা ক্ষীণ শব্দ শোনা যায়, আর এক মায়াবী নারী কণ্ঠের গান ভেসে আসে। অন্তু বৃদ্ধ বয়সে প্রতিদিন বিকেলে সেই বাগানে গিয়ে বসতো। লোকে বলতো অন্তু বাবু নাকি শূন্যে তাকিয়ে কারোর সাথে কথা বলে আর হাসে। সে হাসি ভয়ে ছিল না, ছিল এক হারানো প্রেমের করুণ সুর।